টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে এই অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় ইমিগ্রেশন নিয়ে কথা বলবো, কারণ এখন খুব হট টপিক বা হট আলোচনা বলা যেতে পারে চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প গত 20 তারিখে আনুষ্ঠানিকভাবে আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং শপথ গ্রহণ করার পরই তিনি 26টি যেটা আমরা দেখেছি এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন। তার মধ্যে বিশেষ করে একটি স্বাক্ষর রয়েছে বা যেটা যে জন্মসূত্রে নাগরিকত্বের অধ্যাদেশ তো আছেই, তার বাইরেও আমরা দেখেছি যে তিনি বর্ডার যাকে নিযুক্ত করেছেন সেই টম হোকল তিনিও জোর দিয়ে বলেছেন যে ওই দিন থেকেই, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প যেদিন থেকে ক্ষমতা গ্রহণ করেছেন সেদিন থেকেই ইমিগ্রেশনের যে সমস্ত অবৈধ অভিবাসী রয়ে গেছে তাদেরকে বের করে দেবেন ইত্যাদি ইত্যাদি। এবং সে তার প্রেক্ষিতে আজকেই আমরা যে খবরটি আমরা পেয়েছি যে এই ব্রুকলিনে ফুলটন এলাকা থেকে 4 জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশিকে, এবং এছাড়া তো আরও অন্যান্য সম্প্রদায়ের লোক তো আছেই। তো এই যে যাদেরকে গ্রেপ্তার করেছে তারা যে আইস সদস্য সাদা পোশাকে সেখানে অবস্থান করেছিল এবং তাদেরকে টার্গেট করেই কিন্তু তাদেরকে ধরে নিয়ে গেছে, জানি না কি হয়েছে। সুতরাং এই যে বিষয়গুলো আবার পাশাপাশি রয়েছে যে বিষয়টি নিয়ে আমরা বলছিলাম যে যে এক্সিকিউটিভ অর্ডারটি তিনি স্বাক্ষর করেছেন জন্মসূত্রে যে নাগরিকত্ব পাওয়ার বিষয়টি, সেটিও কিন্তু প্রথমেই হোঁচট খেয়েছে। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে 22টি স্টেটে এই বিষয়ে মামলা হয়েছে এবং 2টো সিটিতে ওয়াশিংটন ডিসি এবং সান ফ্রান্সিসকোতেও মামলা হয়েছে। সুতরাং এটার ভবিষ্যৎ কী হবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আজকে আমাদের যিনি আলোচক আছেন তার কাছ থেকে। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি জুরিস্ট, ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। জনাব মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে এই শীতের রাত্রিতে এবং অনেক দূর থেকে, আপনি নিউ জার্সিতে থাকেন, সেখান থেকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো অলরেডি আমি আপনাকে বলে ফেলেছি যে কী বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করবেন। যে আইস ইতোমধ্যেই আমরা বলেছি যে 20 তারিখে, মাত্র 2 দিন হলো, আজকে 22 তারিখ, প্রেসিডেন্ট ট্রাম্প এই ক্ষমতা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার পরই আমরা দেখতে পাচ্ছি আইসের তৎপরতা, ধরপাকড়, এবং এর মধ্যে আমরা বললাম যে ব্রুকলিনের ফুলটন এলাকা থেকে 4 জন বাংলাদেশিকেও ধরেছে, অন্যান্য সম্প্রদায়কেও বিভিন্ন, অর্থাৎ কেউ বলছে শত শত মানুষ ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। তো এই যে বিষয়গুলো চলছে আপনার দৃষ্টিতে এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আবারও পাঠকদের জন্য, পাঠক তো না, দর্শকদের জন্য শুভেচ্ছা রইল এবং আমাকে ডাকার জন্য টিভিএন 24 কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে প্রচুর আরও মানুষ আছেন। আমাকে উনি বলেন কষ্ট করে আসছি, কষ্ট করে আসি নাই, খুব উৎসাহ নিয়ে এসছি, কারণ এতে করে দর্শকদের সাথে, আমি দুঃখিত বারবার পাঠক বলছি, দর্শকদের সাথে আমাদের একটা যোগাযোগ সৃষ্টি হয় এবং সেটাতে আমাদের সুবিধা হয় প্রফেশনালি, সোজা কথা। হ্যাঁ, গেল। তো যাই হোক, আমি 1999 সালের ডিসেম্বরের 15 তারিখে শপথ নিয়ে, তার আগে জুরিস ডক্টর ডিগ্রি করে, এখানে এক চান্সে বার পাস করে, সেখান থেকে আমি এখানে লয়ার, আমি বাংলাদেশের লয়ার ছিলাম না, অন্য সাবজেক্ট থেকে এখানে এসেছি। যাই হোক, তো এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এটা বলার রিজন আছে। সেই সময় থেকে যখন আমি প্র্যাকটিস করি, ঠিক তার কিছুদিনের মধ্যেই এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছিল 9/11-এর কারণে।
সকল মুসলমানদের ধরে নিয়ে বলা হলো রেজিস্ট্রেশন করো, এবং সেখান থেকে প্রচুর মানুষ ডিপোর্টেশন প্রসিডিংসে গিয়ে মানে তাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়। যাই হোক, তো সেই সময়ে একটা ঘটনা বললে আপনারা বর্তমান অবস্থার সাথে জিনিসটা তুলনা করতে পারবেন। আচ্ছা, তো সেটা হচ্ছে যে একটা বড় কথা হচ্ছে যে জন্য সঞ্চালক মহোদয় আমাকে আগেই বলে দিয়েছিলেন যে এই ব্যাপারে কথা বলতে হবে, এবং সেটা যথেষ্ট রিজন আছে যে সাধারণত প্রেসিডেন্টরা যখন বক্তব্য রাখেন কোনো এক সময় প্রায় শেষের দিকে গিয়ে ইমিগ্রেশনের কথাবার্তাও বলেন। হ্যাঁ, অনেক সময় বলেন, অনেক সময় ইভেন বলেন না। তো কিন্তু এবার প্রথমেই ইমিগ্রেশন দিয়ে শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তো এটা আশঙ্কাও করা হয়েছিল যে ইমিগ্রেশন নিয়ে বড় ধরনেরভাবে গুরুত্ব দেওয়া হবে, এবং সেটা হয়েছে। তো যার ফলে একটা ভয় ছিল এবং আগে থেকেই একটা কথাবার্তা ছিল যে কিছু একটা হবে। হ্যাঁ, এবং মিলিটারির কথাবার্তা যেহেতু বলা হয়েছিল, আমরা এর আগেও বিভিন্ন যুদ্ধের সময় দেখেছি বলেছে, অ্যান্ড ওই 12টা 1 মিনিটে দে স্টার্টেড রোলিং। তো সুতরাং এইখানেও এরকম মানে আমি কখনোই এটা বলি না, এর আগেও দু একবার টিভিতে এসেছি তার আগে যে, কিন্তু আমি ভেবেছিলাম যে বড় বড় শহরগুলোতে ট্যাঙ্কস উইল রোল অন। তো ওই ধরনের মানে কি হয়েছে আপনারা নিজেরা জানেন। হ্যাঁ, কারণ তথ্য যে ব্যাপারটা সেটা সাংবাদিকরা ভালো জানবেন, মিডিয়া কর্মীরা ভালো জানবেন, হ্যাঁ, আমাদের থেকেও, যে বড় বড় শহরগুলোতে যে কোনো জায়গায় কী ধরনের অবস্থা হয়েছে। আমি আপনাদেরকে ওই জন্যই বললাম যে আমি আরেকটা ঘটনা বলে সেই 2001-এর ঠিক পরপর ওই ধরনের একটা ঘটনা বলতে চাই। এখানে একটু আগে একটা বিজ্ঞাপন দেখলাম, তার মধ্যে একজন হচ্ছেন এনরোল্ড এজেন্ট সদ্য জনাব পারভেজ কাজী। ওনার ছোট ভাই ডেন্টিস্ট এবং প্রফেসর ডক্টর জেফরি সাত্তার। তো উনি আমাকে ফোন করলেন, এবং এই ধরনের সমাজে কিছু সম্মানিত মানুষ আছে, ওনারা লয়ার না, কিন্তু সমাজে তারা সম্মানিত ব্যক্তি, তাদের কাছে মানুষ ছুটে যায় বিভিন্ন পরামর্শের জন্য। তো উনি আমাকে বললেন অমুক ফ্যামিলির অমুক ভদ্রলোককে ধরে নিয়ে গেছে, এটা খুঁজে বের করো, সে কোথায়। হ্যাঁ, মানে ওনারা জানেও না যে কোথায় নিয়ে গেছে, কোথায় আছে, কয়েকদিন হয়ে গেছে অলরেডি। ঘটনাটা হচ্ছে তার 2-1 দিন আগে যেটা ঘটলো, এখানে 3টা এয়ারপোর্ট আছে কাছাকাছি। একটা হচ্ছে তো JFK, একটা লাগোডিয়া, আর একটা নিউইয়র্ক এয়ারপোর্ট। 3টা এয়ারপোর্টে সেই সময় রেড দিয়ে প্রায় 300 বা 200 কিছু একটা বড় নাম্বার লোকজনকে পিক করে নিয়ে গেল। তো তারা নিয়ে গেল, এবং ওই লোককে খুঁজেও পাওয়া যাচ্ছে না যে কোথায়। যাই হোক, আমি বের করলাম, এটা এলিজাবেথ ডিটেনশন সেন্টারে ছিলেন, এবং উনি তারপরে কি যেন বলে যে আমার সাথে দেখা হলো। আমি ওখানে একটু ছুঁয়ে টুয়ে দিয়ে আসলাম, মানে সামনে গিয়ে যে মানে একটু ধরলাম। উনি আশা করি খুশি হলেন যে একটু মানে সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দিয়ে আসলাম। যাই হোক, উনি পরে বেরিয়েছেন, এবং বেরিয়ে যে কথাটা উনি বলেছেন ওনার ফ্যামিলি মেম্বারদেরকে, ফ্যামিলি মেম্বারও ওই বাসায় ছিল না, অন্য জায়গায় লুকিয়ে ছিল বা কিছু একটা আর কি। ফোনে কথা হয়েছে, কিন্তু আমি ফিজিক্যালি যাই নাই যে কোথায় আছে, আমি চাই না যে সামহাও ট্র্যাক হোক। যাই হোক, উনি গিয়ে বলেছিলেন যে আমাকে নিয়ে যে কেউ কিছু ভাবছে, ওটা উনি যাওয়ার পরে প্রথম আমি টের পেলাম যে আমার মানে উনি যে কোথায় ছিল উনি নিজেও জানে না, ইত্যাদি আর কি। যাই হোক, মানে প্যানিক যদি বলতে হয়, আমি একটা ফ্যামিলির কথা এরকম বললাম, হ্যাঁ, যেই ফ্যামিলি কিছু করতেও পারছে না, নিজের বাসায়ও থাকতে পারছে না, তাদের সাথেও কোনো যোগাযোগ নাই, মানে উনি নিজেও জানেন না উনি ঠিক কোথায় আছেন, ইত্যাদিকার যে ব্যাপারটা আর কি। তো ওইরকম কিছুই আমি এবার দেখলাম না। তো একটা কথাই আছে, বার্কিং ডগস সেলডম বাইট। হ্যাঁ, যে যত গর্জে তত বর্ষে না। হ্যাঁ, তো আরেকটা জিনিস আপনারা শুনেছেন, এটা আমার থেকে আপনারা ভালো জানবেন, প্রচুর পত্রিকাতে আসতেছে, ইভেন ইসের আগেই আসছে, যে আগামী সপ্তাহ থেকে শিকাগো দিয়ে শুরু হবে ক্র্যাকডাউন। আশ্চর্য, আপনি 1 সপ্তাহ আগে ডাকডোল পিটাচ্ছেন শিকাগো থেকে, তো শিকাগোতে তো আর লোকজন থাকবে না, তো আপনি ধরবেন ভালো কথা, তো গিয়ে রাত 12টার সময় গিয়ে ধরা শুরু করেন। আপনি এটা আগের থেকে মানে ডাকডোল পিটাচ্ছেন, আপনার উদ্দেশ্যটা কী? মানে তারপরে আরেক ভদ্রলোক, হ্যাঁ, তবে যার কথা বললেন ওই আইসের যে চিফ, উনি আরও আগেই একটা কথা বলেছেন
সেটা ইন্টারেস্টিং। যাদের ফ্যামিলি আছে, হ্যাঁ, যাদের যে ফ্যামিলি আছে তাদের যে সেপারেশন হবে এটা নিয়ে অনেকে চিন্তিত, বলে যে তাদের সেপারেশন করতে হবে না, তারা তাদের সাথে চলে গেলেই পারে। মানে আমেরিকান সিটিজেন হিসাবে যে এই বাচ্চার একটা রাইট আছে, হ্যাঁ, মানে সেটা নিয়েও মানে কথার ধরনটা দেখেন। মোট কথা হচ্ছে যে হ্যাঁ, তাদের কি আদৌ এই মানে ইমিগ্রেশন মানে ইমিগ্রেন্ট যারা আছে তাদের প্রতি কোনো মান সম্মান বোধ বা বেসিক যে ডিগনিটির যে ব্যাপারটা, এগুলো কি কিছু আছে? দ্য আনসার ইজ নো। হ্যাঁ, এবং অনেকেই যাদের কাগজপত্র হয়ে গেছে তারা একটু আবার একটু মৃদু খুশি খুশি, এইবার ওই আমার পাশের বাসার যে ইলিগাল নেই উনি আছে এই ভাবির মতো এবার কিছু একটা হইলো, হ্যাঁ, এই যেটা। তো এগুলা হাসির জিনিস, হয়তো আসলেই হাসির জিনিস, কিন্তু কথা হচ্ছে যে এই জিনিসটা খুব বেশি হয় আমাদের মধ্যে। মেইন স্ট্রিম আমেরিকানদের থেকে শুরু করে আমরা যারা ইমিগ্রেন্ট হয়ে গেছি তাদের মধ্যে আর একটু শখটা খুব বেশি হয়, বা এই ধরনের বিভিন্ন রকম ফোন টোন আসে, অমুক জায়গায় নাকি গ্রিন কার্ড দেওয়া হচ্ছে, অমুক জায়গায় বলে লম্বা লাইন হয়েছে। এগুলা একটু বন্ধ করেন। হ্যাঁ, মানে এমন করে খুব প্যানিক হয়ে এমন কিছু করার কিছু না। হ্যাঁ, কথাটা হচ্ছে যে এখন আমরা কি করতে পারি সেটা নিয়ে কথাটা। হ্যাঁ, ব্রুকলিনে 4 জন ধরে নিয়ে গেছে, এটা কোনো খবর হলো? মানে উইথ অল ডিউ রেসপেক্ট, আমি সঞ্চালক মহোদয়ের প্রতি এক ধরনের বেয়াদবি হয়ে গেল যে উনি এই কথা বলেন না, ওনার আবার বললাম আমি হাত জোরে ক্ষমা চাচ্ছি। কিন্তু নিউ ইয়র্ক সিটি মিলিয়নস এন্ড মিলিয়ন লোক, এখানে 4টা লোক ধরা পড়ছে, এটা কোনো খবর হলো? না, আমার কাছে আমরা নিউ ইয়র্ক স্টেটের মানুষ ভীত আছে এই কারণে যে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস তিনি কিন্তু একেবারে সরাসরি বলেছেন যে ট্রাম্পের যে এই যে আইএসের যে অভিযান, সেক্ষেত্রে তিনি কোনো বাধা দেবেন না এবং তিনি সহযোগিতা করবেন। আমার তো আজকে হয়তো 4 জন নিয়েছে, এবং আমরা যতদূর জানি যে এই আমেরিকাতে আমাদের বাংলাদেশে অবৈধ সংখ্যা 12,300 জন আছে। হ্যাঁ, তো সুতরাং অন্য কমিউনিটি তো আছে, সেটা তো সংখ্যার আমরা জানিও না অত হয়তো, কিন্তু আমার বাংলাদেশি কমিউনিটির 12,300 আছে। তার মধ্যে আমরা ব্রুকলিন থেকে যদি 4 জন যায়, আরও তো আছে। জি, এবং শুধু এদেরকে নিয়ে নয়, টোটাল বিষয়টাই যদি অমানবিক হয়ে থাকে আমরা যদি বলি, তাহলে সেই বিষয়টাকে কিভাবে আপনি দেখছেন এবং কিভাবে পরামর্শ দেবেন যাতে এখান থেকে উত্তরণ পাওয়া যায়? আচ্ছা, তাহলে আমি সেখানেও যাই। আপনারা কি করতে পারেন? যারা টার্গেট, কাদেরকে ধরা হবে, এবং এটা একেবারেই প্রথম যে অ্যাড্রেসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে ওনার বক্তব্যটা মেইনই হচ্ছে যে যারা ক্রিমিনাল একটা বড় গ্রুপ হচ্ছে যাদেরকে ধরা হওয়ার কথা, সেটা হচ্ছে যাদের ডিপোর্টেশন অর্ডার অলরেডি আছে। আপনি সমস্ত প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছেন, তারপরে আপিল আছে, মোশন আছে, এগুলো সব কিছু করে আপনার নামে ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন আছে। সেখানেও আমার কাছে একটা মানে বিশাল একটা নাম্বার অফ ফাইলস আছে। সেখানে ঘটনাটা কি, যে তাদেরকে একেবারে নেক্সট টু ইউএস সুপ্রিম কোর্ট লেভেলের ওখানে কেসটা সর্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজার করে রেখে দেওয়া হয়েছে। যদি ওদেরকে আবার পাঠাতে হয়, আমাকে 21 দিনের একটা নোটিশ দিতে হবে, তারপরে আমি আবার এটা কেসটা ওপেন করে ফেলবো। এই ধরনের বিভিন্ন কিছু আছে। কিন্তু যাদের ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন আছে তাদেরকে আপনার পাঠিয়ে দেওয়া যায়, এটা ওনারা জানেন। তো সেক্ষেত্রে ওনারা যেটা করতে পারতেন এর মধ্যে, বা এখনও করতে পারেন, মোশন টু রিওপেন করতে পারেন। এবং এটা বারবার আমি একটা কথা বলতে যাচ্ছি যে একটা মোক্ষম সময় এসছে। কিভাবে আপনি বারবার আপনি বাংলাদেশের প্রতি মানে যারা ইমিগ্রেন্ট তাদের প্রতি একটা গুরুত্ব দিচ্ছেন বেশি কম্পেয়ার টু আদার্স, যদিও টিভেন 24 এটা শুধু বাঙালিদের কথা না, সবারই জন্য গেল। আচ্ছা, সেটা হচ্ছে বাংলাদেশে অগাস্ট মাসে একটা সরকার পরিবর্তন হয়েছে, কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়েছে। এটা একটা ক্লিয়ার এক্সেপশন টু অ্যামং মেনি আদার্স যে আপনি মোশন টু রিওপেন করতে পারেন। যেমন একটা হচ্ছে 90 দিনের মধ্যে করতে পারেন, 30 দিনের মধ্যে মোশন টু রিকনসিডার করতে পারেন। তারপরে মানে এই যে ব্যাপারগুলো আছে এগুলা, এবং একটা মোশন করতে পারেন। কিন্তু কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হলে আপনি যে কোনো সময় এটা হোক, সেটা 90 ডেজের বাইরেই হোক, আপনি এর আগে 5টা মোশন করেছেন তারপরেও হোক, আপনি এটা করতে পারেন। আমার মুখের দিকে তাকান, করতে পারেন।
কারণ আমি এই ধরনের লোকজনের সাথে কথা বলি, তবে আমাদেরকে তো কেউ কিছু বলে নাই। আপনি শোনেন, আপনি এখন করতে পারেন, কারণ বাংলাদেশে অগাস্ট মাসে কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ডাজেন্ট ম্যাটার আপনি আগে কয়টা মোশন করেছেন, আপনি তারপরেও করতে পারেন। কিন্তু ঘটনাটা কি, একটা ক্যাচ আছে, উইথ ডিউ ডিলিজেন্স। আপনি অগাস্ট মাস খালি পারই হইতেছে। প্রথমে ছিল 5 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল, আজকে কয়দিন গেল, আপনি এখনো কিছু করেন নাই। আপনি জানেন, এখনো কোনো বাঙালি ভাই বোন নাই যে জানে না যে বাংলাদেশে একটা চেঞ্জ অফ কান্ট্রি কন্ডিশন হয়েছে। তারপরও আপনি কিছু করবেন না, তা দোষটা কার? ট্রাম্প সাহেবের না। সেই যুগ যুগ ধরে, আমি ওই প্রথমে বললাম আমি 25 বছর ধরে অ্যাটর্নি, কেন বললাম? আমি সেগুলো প্রথম থেকেই দেখে আসতেছি। তারও আগে আমি নিউ ইয়র্কের 93 থেকে আছি, আপনি তখন থেকেও দেখে আসতেছি রেগুলার এই ধরনের ঘটনা ঘটে। সুতরাং এটা ভাববেন না যে দোষটা ট্রাম্প সাহেবের কি বাইডেন সাহেবের কি ওবামা সাহেবের না। কিন্তু এখানে আবার প্রশ্ন আছে যে এবারকার কন্ডিশনটা বোধহয় একটু ভিন্নতর। যে আমরা যদি দেখছি যে টার্গেটের কথাটা যদি আমরা চিন্তা করি, যে যেটা আপনি বললেন যে ডিপোর্টেশনের কথা বললেন, যে চুরি ডাকাতি বা ইয়ের সঙ্গে আছে, তো এখন দেখা যাচ্ছে যে এই বছরের ট্রাম্পের এই মানে আইএসের বিস্তৃতিটা, আইএসের এই কর্মকাণ্ড, ডিপোর্টেশন করার কর্মকাণ্ড আগেও ছিল, প্রেসিডেন্ট ওবামার সময় ছিল বা তার আগেও ছিল, পরবর্তীতে এই বাইডেনের সময়ও ছিল, আমরা জানি। কিন্তু ধরুন চার্চ, ধর্মীয় উপাসনালয়, স্কুল, কলেজ, এই সমস্ত জায়গায় কিন্তু গ্রেফতার করার কোনো সুযোগ তখন ছিল না। এই বছর তো সেটাকেও ওপেন করে দিল। তাহলে কি বিষয়টা একটু ভয়ের ব্যাপার হয়ে যাচ্ছে না আমাদের জন্য? আপনি আমাকে আপনার প্রোগ্রামে এর আগেও আসার সুযোগ দিয়েছেন, আমি শিওর আপনার মনে থাকতে পারে আমি ট্রাম্পের ফ্যান নই, এখনো না। উনি প্রেসিডেন্ট হয়েছে বলেই যে আদার দেন তার প্রেসিডেন্সি, দ্যাটস এ লাইক ইটস এন ইনস্টিটিউশন। কিন্তু ব্যক্তি ট্রাম্প, যিনি এই প্রথম আমেরিকার ইতিহাসে কনভিক্টেড ফেলন প্রেসিডেন্ট হয়েছেন, মহিলা সংক্রান্ত প্রচুর ঘটনা, তারপরে প্রেসিডেন্ট হয়েছেন। সুতরাং আমি তার কোনো বিশেষ ফ্যান না। আমার কথা হচ্ছে যে আমরা কি করতে পারি প্যানিক না করে। আমার যে পাশের বাসার যেই ভদ্রলোক বা ভদ্রমহিলা আমাকে মানে সান্ত্বনা দেওয়ার থেকে শুরু করে মানে না দিয়ে বরং উল্টো যদি আমার বিরুদ্ধে কটূক্তি এভাবে চিন্তা করে যে তাকে কেন এখনো ধরে নিয়ে যাচ্ছে না, ওগুলা বাদ দিয়ে আমরা কি কি করতে পারি, আমার কাজ হচ্ছে সেখানে। আমার কাজ হচ্ছে আপনি ফ্যাক্টস দিবেন, অবস্থা খারাপ, সেটা আমি ওইখানে যাই কেমনে? আমি যেমন একজন উকিল, কিন্তু আপনি কত মানুষ দেখেন, আপনারা আরও বেশি জানবেন, সেগুলো আপনারা খবরে দিচ্ছেন। আমাকে বলতে দেন যে আর কি কি সমস্যা আসতে পারে এবং সেগুলো কীভাবে সমাধান করবেন। যেমন আমাকে একটু সুযোগ দেন একটা নতুন কথা বলার, সেটা হচ্ছে যুগ যুগ ধরে আমেরিকা যে জন্য বিখ্যাত ছিল, এবং এটা আইন যে আপনি যদি ইলিগালিও এখানে আসেন কিন্তু অ্যাসাইলামের জন্য আপনি যোগ্য। আপনি হয়তো বিয়ে করলেও, আপনি সিটিজেন মানে কারোর সাথে বিয়ে আবদ্ধ হলেও আপনি এখানে গ্রিন কার্ড করতে পারেন না যদি আপনি লিগালি না আসেন। কিন্তু যদি ইলিগালিও আপনি এখানে প্রবেশ করেন এবং আপনার জীবনের ভয় থাকে, স্বাধীনতার ভয় থাকে, তাহলে আপনি অ্যাসাইলাম সিক করতে পারেন। সেটা এইখানে বন্ধ করে দিল। এটা কি এখনই কোর্ট কেস হবে? দ্য আনসার ইজ ইয়েস। মানে আপনি ধরেন ভিজিট ভিসা এসছেন, আপনি অ্যাসাইলাম সিক করতে পারবেন। আপনি বর্ডার দিয়ে ক্রস করে ঢুকছেন ইলিগালি, আপনি করতে পারবেন না। এগুলো ওরা চাচ্ছে, এগুলো তারা করছে। এইটার বিরুদ্ধে অলরেডি লসুট আছে। তো ফলে এগুলো নিয়ে কথা বলেন যে যেই লোকটা আপনার তার জীবনের ভয় আছে, সে এয়ারপোর্ট দিয়ে এখানে আসবে কীভাবে? সে B2 ভিসা আসবে, সে বড় লোক মানুষ, বেড়াতে আসছে, টাইম স্কোয়ার দেখবে, চলে যাবে। তারটা আপনি অ্যালাউ করতেছেন। তার তো ফ্রড এখানে। সে আসতেছে, বলতেছে আমি কনফারেন্সে যাচ্ছি, আমি যাচ্ছি টাইম স্কোয়ার দেখতে, আমি গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে, এসে তারপর বলে আমি কি বলবো, অ্যাসাইলাম সিক করবো। তো তার তো জীবনের ভয় তো নাই, প্লাস সে বলে আসছে তো অন্য কথা, তারটা আপনি অ্যালাউ করতেছেন। কিন্তু যেই লোক জীবনের ভয়ে পালিয়ে বিভিন্নভাবে ওই পাহাড় পর্বত ডিঙিয়ে তারপরে সে বোটে করে জীবনের কত ঝুঁকি নিয়ে সেখানে আসতেছে, কেন আসতেছে? জীবন বাঁচানোর জন্য। একদিকে বুলেট,
আর এদিকে আপনার কোনো না কোনোভাবে ইলিগাল হয়ে আসলো একটা স্বাধীনতার দেশে, ল্যান্ড অফ ফ্রিডম, ওখানে আসলো, তারটা আপনি অ্যালাউ করবেন না। ওটা তো করা উচিত, কারণ সে তো জীবনের ভয়ে পালিয়ে ইভেন ইলিগালি আসলে, সে যদি লিগালি সে ইভেন আসতে চায় না এবং আসতে পারতো না এয়ারপোর্ট দিয়ে। সুতরাং তাদের ক্ষেত্রে আপনি বন্ধ করে দিলেন। সুতরাং এটা কেমন দেখায়? এই আমেরিকা ছিলই দ্য হোল ওয়ার্ল্ডের কাছে রোল মডেল যে জীবন বাঁচানোর জন্য। তারপরে ওই যে রিসেটেলমেন্ট যে ইস্যু ছিল ওটা বন্ধ করে দিয়েছে। এইভাবে করে আরও বিভিন্ন যেগুলা করার উচিত না, একটা মানুষ জীবনের ভয়ে পাহাড় পর্বত ডিঙিয়ে সুড়ঙ্গ দিয়ে আপনার যে কোনো সময় সে মারা যেতে পারতো, সেইভাবে জীবনের ঝুঁকি নিয়ে এই দেশে এসছে, কারণ তার জীবনের ভয় আছে। এবং সেটাও যে কোনো কারণে না, আপনি ডাকাতের ভয় আছে, আপনার জব নাই, এগুলোর কারণে তো অ্যাসাইলাম হয় না। আপনার মাত্র 5টা গ্রাউন্ড আছে, এই 5টা গ্রাউন্ডে আপনি একটা লোক আসলে তাদেরকে দিবেন না, কিন্তু আপনি ভিজিট বিষয় আসছে বেড়াইতে, সেখানে আপনি বলতেছেন তাকে দিবেন। তাহলে এক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প যে অর্ডারটি দিয়েছেন বা নির্বাচনী প্রতিশ্রুতিতে যেভাবে অবৈধ ইমিগ্রেন্টদের বিপক্ষে তিনি কথা বলেছেন, তাহলে তার এই বক্তব্য বা তার এই সিদ্ধান্তটা কাদের জন্য প্রযোজ্য? নিশ্চয়ই যারা এই হাজার হাজার আছে সবার জন্য নয়, কাদের জন্য প্রযোজ্য? যে প্রশ্নটা আপনার কাছে থাকবে, তবে অনেকক্ষণ দর্শক অপেক্ষা করছে, প্রশ্নটা নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোন? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। জি, আমি ব্রঙ্কস থেকে ফোন দিছি। জি যে আমার নাম আলী হায়দার মনসুর। জি তো আমি আসছিলাম প্রায় 3 বছর আগে আমেরিকায় আর কি, জি এই বর্ডার ক্রস কইরা। জি সেখানে এসে আন্ডার এজ কেস মারছি। জি বলুন। আন্ডার এজ কেস মারছি, আমার I-360 অ্যাপ্রুভ হয়েছে, এবং I-485 পেন্ডিং এ। আমি কাজ করতেছি 2 বছর থেকে, ওয়ার্ক পারমিট পাইয়া কাজ করতেছি লিগ্যাল ভাবে। এখন আমি তো ডিপোর্টেশনের বই আছি। আপনার ভয় আছে কিনা এটা আপনার জানার প্রশ্ন, তাই তো? জি জি জি, আমার কোন সমস্যা হবে কিনা? আমার I-360 অ্যাপ্রুভ আছে, এখন আমি কি কোনো ডিপোর্টেশনের ফেস করতে পারি কিনা, এটার জন্য। অনেক ধন্যবাদ জনাব মনসুর। অ্যাটর্নি মীর মিজান। আচ্ছা, প্রথম কথা হচ্ছে নর্মালি এইসব সময়ে আপনার কেসটা, কোর্টের যে কেসটা, সেটা আপনার করা হয়, অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজ করে রাখা হয়, যে আপনি ওই 360 ওটা আপনার প্রসেস করার জন্য, হ্যাঁ, এফ না মানে স্পেশাল জুভেনাইল ক্যাটাগরিতে, সেখানে তারপরে আপনার ওইটা ফ্যামিলি কোর্টের মাধ্যমে আপনার ওইটা প্রসেস করা হয়। করার পরে তারপর ওই ভিত্তিতে 360 অ্যাপ্রুভ হলে আপনি 485 পেন্ডিং, এর ভিত্তিতেও আপনার কেন ডিপোর্টেশন অর্ডারটা এখনও আছে আমি বুঝতে পারছি না। এটা আপনার উচিত হবে, যদি ডিপোর্টেশন অর্ডার হয়ে যায়, মোশন টু রিওপেন টু টার্মিনেট প্রসিডিংস আপনি করান ইমিডিয়েটলি। আর বিকজ আপনি 485 ফাইল করেছেন, হ্যাঁ, কিন্তু 485 আপনি কীভাবে ফাইল করেন এটা কোর্টের জুরিডিকশনে থাকার কথা, আনলেস এটা টার্মিনেটেড হয়। আপনি ওইটা নিয়ে আপনার লয়ারের সাথে একটু কথা বলেন। এটা আপনি শিওর আপনি তার নিজে নিজে করেননি, যারাই আপনাকে হেল্প করেছে, এখানে আমি দেখতে পাচ্ছি না যে আপনার কোনো আদৌ কোনো সমস্যা আছে, এটা আপনি ক্লিন করেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মনসুর। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি রিনা বলছি জামাইকা থেকে। জি। আমার প্রশ্ন হলো, F4 ভিসাতে আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো ও ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছিল 2019 ডিসেম্বরে, কিন্তু 2021-এ তার বেবি হওয়ার পরে বাচ্চাকে যখন অ্যাড করেছি, তখন ওই ডিকিউ 19 ডিসেম্বর থেকে পিছিয়ে 2023 ফেব্রুয়ারি হয়ে গেছে। তো এখন 4 মান্থ বিফোর তার আবার সেকেন্ড বেবি হয়েছে এই ওয়েট করতে করতে। তো আমার প্রশ্ন হলো, আমি যদি সেকেন্ড বেবিকে অ্যাড করি, তাহলে তো ডিকিউ আবারও সেই দেখা যাবে 26-27 সাল পর্যন্ত পিছায় যাবে। তো এমন কোন কি অপশন আছে যে ইন্টারভিউ ডেট পাওয়ার পরে বাচ্চাকে অ্যাড করা যায় কিনা, অথবা ইন্টারভিউ ডেট পাওয়ার পরে এম্বাসিকে ইনফর্ম করা যায় কিনা? আমি চাচ্ছি না যে আর ডিকিউ পিছাতে, তো কোন অপশন আছে? থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ রিনা আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান। এগুলার কোনো স্ট্রেইট আনকানুন এরকম কিছু নাই, এটা হচ্ছে কমন সেন্স। ল ইজ কমন সেন্সের, ওই কমন সেন্স খাটিয়ে আমি আপনাকে যেটা বলবো,
আপনাদের বেবি হয়েছে, মিষ্টি মিষ্টি খাওয়ান মানুষকে, তারপরে এটা ওনাদেরকে জানিয়ে দেন। এটার জন্য দেরি হবে, না হলে এই বেবি তারপরে কিভাবে পরে অ্যাড করবে, ওটার জন্য সেই পরে আবার প্রসেসের নামে আবার দেরি হবে। সুতরাং আপনি এর আগে যেভাবে করেছেন, যদি দেরি হয় হবে। এখন বেবি হয়েছেন, ওইটাও যেমনি সুখবর আছে, ওইটাও আপনার মেনে নিতে হবে যে এটার ফলে ওরা প্রসেস করবে, তারপর আবার ডেট দিবে। আপনারা তাহলে শর্টে কি দাঁড়ালো, আপনি কালকেই খবরটা জানিয়ে দিবেন। অনেক ধন্যবাদ রিনা আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি ইমন বলছিলাম। জি, আমার প্রশ্ন হলো, আমার এক আত্মীয় এখানে অ্যাসাইলাম করছে, তার 2 মেয়ে, তার ওয়াইফ আছে এখানে। গত 1 সপ্তাহ আগে সে ইমার্জেন্সি পারপাসে, তার মা খুবই অসুস্থ, হাসপাতালে আইসিইউতে আছে, বাট আজকে অনেকদিন ধরেই আছে। সে যাইতে চাচ্ছিল না, পরে সে পারমিশন নিয়ে, পেরুলে 1 মাসের পারমিশন নিয়ে সে বাংলাদেশে গেছে। আমি জানি যে এটাতে সমস্যা আছে অ্যাসাইলামের প্রতি, বাট এইখানে আসার পরে যদি জেএফকে তে ঢুকতে না দেয়, পরবর্তী মানে আমাদের কোনো ওয়ে আছে কি লয়ার দিয়ে কোনো কিছু করার, বা আমি কি করতে পারি যদি এখানে ঢুকতে না দেওয়া হয়, তাহলে আমরা কি করতে পারি এটা জানা। অনেক ধন্যবাদ জনাব ইমন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মির্মিজান, লাস্ট থিং আই উড ডু, যদি আমাকে এরকম কেউ ফোন করে যে আমি লয়ার, আপনি লয়ার, আমার কেউ এয়ারপোর্টে আটকে আছে, আপনি আসেন। কারণ আমার জানা থাকার কথা, বা আমি জানি এয়ারপোর্ট মানে বর্ডার বা বর্ডারের বাইরে, ইউ ডু নট হ্যাভ এ পার্সন রাইট টু এ লয়ার। ওখানে যখন আসবে, যদি তখনও দেশে যেতে ভয় থাকে, মানে দেশে যেতে না, দেশে তো গিয়েছিলেনই, দেশে যদি ভয় থাকে এটা ওইখানে প্রকাশ করবেন, এবং ন্যাচারালি চাবেন যে উনি একজন জাজ সাথে দেখা করতে, প্লাস তার মধ্যে আমার উকিলের দরকার। তখন যেটা করে, প্রথমে সেকেন্ডারি ইন্সপেকশনে নিবে, সেখান থেকে ডিটেনশনে নিবে, সেখানে যে কোনো সময় উকিল যেতে পারে। হ্যাঁ, এবং উনি তখন ডিপোর্টেশন প্রসিডিংসে পড়বে। একদিক দিয়ে উনি যদি মানে মানে আমি বলবো যে ওনার জন্য কপাল ভালো, কারণ এই যে 3 বছর মাত্র হয়েছে, যে 10 বছর হয়ে গেছে, এখন ইন্টারভিউ হয় নাই। ওনারটা এগুলো শর্টকাট করে ওনাকে বরং তাড়াতাড়ি কোর্টে নিয়ে যাওয়া হবে। তাহলে এই যে 10 বছর পরে গিয়ে কোর্টে যাবে, তার থেকে 3 বছর পরে উনি কোর্টে চলে গেলেন। এটা মানে ফান করে বললাম, এই জন্য আমরা ইভেন সু করি এই ডেট আনার জন্য। তো সেটা উনি মানে যদি এই পর্যন্ত আসতে পারে, এবং যদি ওনার ভয় থাকে, তাহলে ওনাকে ঢুকতে মানে কোর্টে নিয়ে যাবে, কিন্তু পাঠিয়ে দেবে না। কিন্তু কথাবার্তা ওইখানে কিভাবে ট্রিক করে তারা, 1 মাসের তো প্যারোল নিয়ে গেছে, যে ওটার ক্ষেত্রে কি, যতই আপনার পারমিশন থাকুক, আপনি যখন এখানে আসবেন, আপনি এখানে ইলিগাল, ইউ উড বি সাবজেক্টেড টু 10-year বার, আনলেস আপনি ঠিক মতো এটা প্রসেস করতে পারেন, ওনাদেরকে জানাতে পারেন যে আপনার জীবনের ভয় আছে। তো জীবনের ভয় থাকলে তাহলে আবার দেশে গেলেন কিভাবে? তো এগুলা তো আরেক ইতিহাস। আমি জানি না কে তাকে এই পারমিশনটা করাই দিল, মানে আমি এগুলো করি না। আপনার মা একটা সময় ছিল পিএইচডি শেষ করছেন, কেউ মারা গেছে, বিয়ের কথা হচ্ছে, এ ধরনের 2-1টা কারণে 2 মিনিটে একটা ফোন হইতো। আর এখন ফ্রি ফোন, টিভিতে দেখা যায় না, যে কি বলে ভিডিওতে দেখা যায় সব কিছু। আপনার যাইতে হবে, আপনার মা অসুস্থ, দুনিয়ার মানুষের মা অসুস্থ থাকে, কিন্তু আপনার যাইতে হবে। কিন্তু যখন আবার আসতে পারবেন না, তখন দোষ হয়ে গেল গিয়া। আপনি বলতেছেন আপনার জীবনের ভয় আছে, একজন আপনি অ্যাসাইলাম সিক করেছেন, এখন আবার আপনি বলতেছেন আপনার মা, আপনি সবাইকে দেখাইলেন যে আমি দেশে যেতে পারি। যে এইগুলা করবেন, আবার এসে বিপদে পড়বেন, তখন আবার ওই উকিলের দোষ হবে। তো বুঝতেই পারতেছেন আপনি কি করছেন। তো যদি তারপরে ওনাদের কাছে প্রমাণ করতে পারেন যে আপনার জীবনের ভয় আছে, আপনি তারপরেও গেছিলেন, আবার অক্ষত অবস্থায় ফিরে আসলেন, তাহলে আপনি হয়তো আপনাকে সরাসরি জাজের কাছে দিয়ে যেতে পারে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন, কারণ আপনার প্রশ্নের পরেই আমরা একটু বিরতিতে যেতে চাই। আসসালামু আলাইকুম রানা ভাই, আমি শাহাদাত বলতেছিলাম আলবানি থেকে। জি, আমার 2টা প্রশ্ন ছিল, যদি একটু জি বলুন। অনেক খুশি হতাম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করছি, তো আমার সিটিজেনশিপ অলরেডি ডেট দিয়েছে। এখানে যে আসার সময়, ইন্টারভিউ সময় যে কাগজগুলো আনতে হয়, সেখানে আমাকে 3 নম্বরে লেখা আছে আমি এভিডেন্স নিয়ে আসার জন্য, যে আমি সিলেক্টেড সার্ভিসে অ্যাপ্লাই রেজিস্ট্রেশন করছি যে সেটা।
তা আমি তো সিলেক্টেড সার্ভিসে রেজিস্ট্রেশন করি নাই। আমি আমি যখন এদেশে আসি তখন আমার বয়স ছিল 19, আর আমি যখন গ্রিন কার্ডটা পাই তখন আমার বয়স ছিল 27। তো এখানে তো আপনার এই যে কি জানি সিলেক্টেড সার্ভিসের জন্য বাধ্যতামূলক হচ্ছে 18 থেকে 26। এখন প্রকৃত রুলটা কি, আমি এখন কি করতে পারি? যেহেতু ওরা আমাকে বলছে আমি এটার এভিডেন্স নিয়ে যাওয়ার জন্য, আমি গ্রিন কার্ড পাইছি আপনার অ্যাসাইলাম ক্যাটাগরিতে। আমি যখন অ্যাপ্লাই করছি আমি ঠিকানা তখন নো দিছিলাম। অনেক ধন্যবাদ জনাব আজাদ। অ্যাটর্নি মীর মিজান, আপনার আমি দেখলাম যে আপনি কিছু হোমওয়ার্ক করেছেন, সেই জন্য ধন্যবাদ। আপনার যখন থেকে এটা রিকোয়ারমেন্ট, সেই সময় যদি আপনি এটা না করে থাকেন, হ্যাঁ, তখন সেখানে এটা প্রশ্ন উঠবে। কিন্তু যখন থেকে আপনার রিকোয়ারমেন্ট, যেটা আপনি কিছু কিছু দেখেছেন যেটা, হ্যাঁ, তখন যদি আপনার বয়সটা পার হয়ে যেয়ে থাকে তাহলে আর আপনার এটা নিয়ে কোনো সমস্যা হলো না। আপনি ওইখানে জিনিসটা এই যে যেই তথ্যগুলো দিলেন ওই তথ্যগুলো অফিসারের সামনে করবেন, কি জানি বলে উপস্থাপন করবেন। আরেকটা জিনিস হচ্ছে ওটা না হলেও ওটা পরে আবার ওটা রেকটিফাই করে ওটা পরে আবার করা যায়। সুতরাং আপনার খুব একটা ভয়ের কিছু নাই আর কি, এগুলো কথা আপনি যা তথ্যগুলো দিলেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা আরও অনেক দর্শক আমাদের টেলিফোনে আছে এবং প্রচুর ফেসবুকেও প্রশ্ন আছে, জানি না কয়টা নিতে পারবো। তবে একটা বিরতি নিতে চাই, বিরতির পর এসে আবার টেলিফোন নেবে এবং আমাদের আলোচনা একটু করতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জুরিস্ট ডক্টর অ্যাটর্নি এট ল মীর এম মিজানুর রহমান এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে আরও অনেকেই টেলিফোনে ছিলেন, ফোনগুলো একটু নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি সুমন বলছি মিশিগান থেকে। জি। আমার প্রশ্ন হচ্ছে, আমি 2018-তে আমেরিকায় আসি, বাট 2018-তে আমেরিকায় আসি, বাট আমি এখনো সিটিজেন নেই। আমার গ্রিন কার্ডের মেয়াদ হচ্ছে 10 বছর, 2028-এ এক্সপায়ার হয়ে যাবে। জি। তো লাস্ট 8 মাস হচ্ছে আমার ওয়াইফের সাথে আমার সেপারেশন এবং ডিভোর্সের প্রসেসিং চলতেছে, বাট এর মধ্যে গত 15 দিন আগে আমার গ্রিন কার্ডটা হারাই গেছে। আচ্ছা। তো এই ক্ষেত্রে কি মানে আমার কোনো প্রবলেম হবে যে আমার গ্রিন কার্ড নাই, আমার ওয়াইফ বলছে যে সে আমার নামে রিপোর্ট করবে? কোনো প্রশ্ন আছে আপনার আমার কাছে? না, ব্যাপারটা হচ্ছে আপনার কার্ডটা নাই। যেমন আপনি ইউনিভার্সিটিতে যান, আপনার একটা স্টুডেন্ট আইডি আছে, ওই আইডিটা হারিয়ে গেছে, ইট ডাজন্ট মিন যে আপনার ইউনিভার্সিটির ছাত্রত্ব চলে গেছে। হ্যাঁ, আপনার পার্মানেন্ট রেসিডেন্স আছে, শেষ কথা। ইভেন আপনার ওই যে বললেন যে 10 বছরের, মিনিং আপনার কোনো গ্রিন কার্ডে কোনো কন্ডিশন ছিল না। হ্যাঁ, সুতরাং আপনি পার্মানেন্ট রেসিডেন্ট, পার্মানেন্ট মিনিং পার্মানেন্ট। এর মধ্যে আপনার কার্ডটা হারিয়ে গেছে। আপনি যেটা করবেন, যদি হারিয়ে যেতে থাকে, আপনি মানে অনেক সময় সেটা লাগেও না, কিন্তু যেহেতু হারিয়ে গেছে বললেন কথাটা, হ্যাঁ, আপনি ইমিডিয়েটলি পুলিশ স্টেশনে যান, গিয়ে একটা রিপোর্ট করেন, করে ওইটার একটা কপি নিয়ে আসেন যে আপনি রিপোর্ট করেছেন। তারপরে I-90, হ্যাঁ, I-90 I-90 একটা ফাইল করে দেন কালকের মধ্যে, এবং ফেডেক্স করবেন, হ্যাঁ, বা সার্টিফাইড মেইল করবেন, হ্যাঁ, জাস্ট রেগুলার মেইল করবেন না, করে তাড়াতাড়ি পাঠিয়ে দেন এবং রিসিট নোটিশটা আসুক, ওইটা রেখে দেবেন। আর আমি শিওর কোথাও না কোথাও আপনার গ্রিন কার্ডের কপিটা আছে, এবং না থাকলেও আপনার ওইটার মধ্যে একটা এলিয়েন নাম্বার ছিল, ওই নাম্বারটা দেখেন মানে সামাও জোগাড় করতে পারেন কিনা। হ্যাঁ, ওইটা পাসপোর্টের মধ্যেও লিখে দেয়, হ্যাঁ, বা গ্রিন কার্ডের কপি থাকারই কথা কোনো না কোনোখানে। তো সুতরাং ওই নাম্বারটার সাথে রাখবেন, ওইটা চেক করলেই বেরিয়ে যাবে যে আপনি গ্রিন কার্ড হোল্ডার কিনা। হ্যাঁ, তো এই যে এই ব্যাপারগুলো থাকলে আপনার কোনো ভয়ের কিছু নাই। হ্যাঁ, এই হচ্ছে কথাটা। অনেক ধন্যবাদ সুমন আপনার টেলিফোনের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো। জি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হচ্ছে আকরাম, আমি ভার্জিনিয়া থেকে বলছি। জি। যে আমার কোশ্চেন ছিল, আমার মা আসছেন আমেরিকাতে টুরিস্ট ভিসা, তো আমি ওনার জন্য অ্যাপ্লিকেশন করছি ইমিগ্রেশন ভিসা। এখন আমার মা তো ধরেন 6 মাসের মধ্যে দেশে চলে যেতে হবে, তো এটা কি কোন স্ট্যাটাস চেঞ্জ করা যাবে? আর যদি না করা যায় সেটার জন্য কি কোন এক্সটেনশন করা যাবে কিনা? তো আমাদের একটা লয়ার আছে, উনি বলতেছেন যে ওনাকে নাকি দেশে চলে যেতে হবে।
তো এটার কোনো অপশন আছে কিনা? আমি কথাগুলো ঠিক মতো শুনিনি। আপনি প্রশ্নটি আবার করুন। একটু কাইন্ডলি একটু জোরে বলেন। প্রথম দিকটা শুনেছি উনি বেড়াতে আসছেন, হ্যাঁ, উনি টুরিস্ট ভিসায় এসেছেন, টুরিস্ট ভিসায় এসেছেন, আজ গেল। ট্যুরিস্ট ভিসা আসছেন, এরপর আমার মায়ের জন্য আমি অ্যাপ্লাই করছি নভেম্বরে ইমিগ্রেশন ভিসা। তো আমি আমার যে লয়ার ছিল ওনাকে বলছিলাম যে মা তো থাকবে এখন, এটা কি স্টার্টটা চেঞ্জ করা যাবে কিনা। উনি কবে এসেছেন একটু কাইন্ডলি শুনেন, উনি কবে এসেছেন এক্সাক্ট ডেট বলেন। আমার মা আসছেন ডিসেম্বর 11 তারিখে। ডিসেম্বর 11 তারিখে কোনো কথা হলো? সনটা বলেন, পুরোটা বলেন। ডিসেম্বর 11, 2024। 24। তারপরে আপনি অ্যাপ্লাই করেছেন কবে? আমি অ্যাপ্লাই করেছি ওনার জন্য অক্টোবরে। অক্টোবর অফ হোয়াট? অক্টোবর 2024। তো ডিসেম্বরের 11-তে আসলে আপনি অক্টোবরে কিভাবে আবেদন করলেন? আমি আবেদন করে বাংলাদেশে গিয়ে মাকে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছি। আচ্ছা, উনি আসলেন, আপনি বললেন ডিসেম্বর 11, 24-এ আসছে। জি। তাইলে আপনি অক্টোবরে কিভাবে অ্যাপ্লাই করেন? ওটা তো আরো আগের কথা। জি, আমি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অক্টোবরে বাংলাদেশে যাওয়ার পর ওনার জন্য আমি আমেরিকাতে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করছি। আমার একটা ভাগিনা মারা গেছিল গাড়ি অ্যাক্সিডেন্টে। আচ্ছা, আমার কথা শুনেন, উনি এসে পৌঁছানোর পরে আপনি অ্যাপ্লাই করেছেন না আগে অ্যাপ্লাই করেছেন? আগে অ্যাপ্লাই করছিলাম ইমিগ্রেশন ভিসা। তখন অ্যাপ্লাই করলে আপনি শুধু I-130 এইটা অ্যাপ্লাই করতে পারেন। উনি তখন দেশে ছিলেন, গেল। নাম্বার 2, উনি এখন এখানে চলে আসছেন এবং ওইটা হচ্ছে ভিজিট ভিসায়, মানে উনি অ্যাডমিটেড হয়ে আসছেন। এখন ইমিডিয়েটলি আপনি কি বলবো, এগুলো তো অনেক কিছু করতে হবে। মানে মোট কথা হচ্ছে আপনি আরও কিছু অ্যাপ্লিকেশন আছে, সেগুলো সব কিছু এখনই করতে পারেন। উনি আসছেন ডিসেম্বরে, আরও কিছুদিন পরে করেন সেটা কথা না, এখনই করতে পারেন। মানে বাকি কাজগুলা যেটা উনি আসার পরেই আপনি সব একসাথে করতে পারতেন, ওই অক্টোবরে না করে, তাতে আর একটু সুবিধা হতো, গেল। তাইলে আপনার I-130 এটা নতুনভাবে আর করতে হবে না, ওটা রিসিট নোটিশটা সাথে দিয়ে এর সাথে বাকি যেগুলো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের যে সমস্ত কাগজপত্র আছে, অ্যাপ্লিকেশন এটসেট্রা যা আছে, অ্যাফিডেভিট সাপোর্ট সব কিছু করে দিবেন। উনি এখানে বসে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবেন, শেষ কথা। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। স্যার, আমি আহমেদ বলতেছি ব্রুকলিন থেকে। জি স্যার, আমার সোশ্যাল, ওয়ার্ক পারমিট, ড্রাইভিং লাইসেন্স আমার সবকিছুই আছে। আমি আউট স্টেটে থাকি, নিউ ইয়র্কের বাইরে থাকি। আমার একটা বিজনেস আছে, ছোটখাটো একটা বিজনেস আছে। তো আমার মাসে বেশিরভাগ সময় আমার ধরুন মাসে 20 দিন আমার বাইরে থাকতে হয়, সিটির বাইরে, আর আমি 10 দিন সিটির ভিতরে থাকি। এই ক্ষেত্রে এটা যে এখন যে এটা চলতেছে ইমিগ্রেশনকে নিয়ে, সো আমার কি কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে? মানে যে আপনি যাবেন না, এই যে কথা শুরু করলেন, আমার এইটা আছে সবই আছে, কিন্তু আসল কথাই বলেন নাই। এগুলা কিসের ভিত্তিতে আছে? আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করেছেন সেটা বলেন। হ্যাঁ, মানে আপনি, এবং আমার কথা শুনেন, আপনি ইলিগাল। প্রথম কথা এটা আপনার বুঝতে হবে, ইলিগাল। ফলে আপনি একটা টার্গেট, আমার কথাটা বুঝেন। হ্যাঁ, তো গেল, আপনি পুরো নাম বলেন না, আর কিছু বলেন না, আমি চাই না ওগুলো বলেন, কিন্তু যেহেতু আমরা একটা ডেলিকেট ব্যাপার নিয়ে আলাপ করতেছি, আপনি ইলিগাল। আপনি ওয়ার্ক পারমিট আছে, সোশ্যাল সিকিউরিটি আছে, সব কিছু আছে, এগুলো বন্ধ করেন। এগুলোর কোনো আলাদা কোনো মিনিং নাই। একটা টেম্পোরারি মেজার্স হিসেবে আপনার ওয়ার্ক পারমিট দিয়েছে। তারপরে আপনি থাকেন বাইরে। কিভাবে বাইরে থাকেন আমি বলি। নিয়ম হচ্ছে সপ্তাহের 5 দিন আপনি যেখানে ঘুমান সেখানে আপনি থাকেন। আপনি অ্যাড্রেস দেখাইছেন নিউ ইয়র্কের, থাকেন বাইরে। সুতরাং আপনাকে যদি ওইখানে ধরে, আপনি এভরি চান্স আপনি ডিটেনশনে যাবেন। আপনাকে এয়ারপোর্টে নিয়ে যাবে না, কিন্তু ডিটেনশনে যাবেন। সেইখানে ডিটেনশনের ভিতরেই আপনার সমস্ত টিয়ারিং হবে, আপিল টাপিল হবে, সেখান থেকেই বের করে দিতে পারে যদি আপনি অ্যাপ্রুভ না হন। কারণ আপনি দেখাচ্ছেন আপনি নিউ ইয়র্কে থাকেন, কিন্তু
আপনি কি করলেন, মাসের আপনি 20 দিন, থাকেন 25 দিন থাকে বাইরে। বাইরে, সুতরাং ওইটার কারণে আপনাকে ধরতে পারে এবং আপনি অ্যাসাইলাম সিকার। আপনি জিনিসটা, আপনি ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন নাই, কিন্তু আপনি নিজের প্রতি কেয়ার করতেছেন না। আপনি যেখানে থাকেন ওই অ্যাড্রেসটা AR11 ক্যাপিটাল A ক্যাপিটাল R-11, এটা ইমিডিয়েটলি আপনি অনলাইনে ফাইল করবেন। তারপর ওইটার যে প্রিন্ট আউট আসবে, ওই রেফারেন্স নাম্বার, সেটা আপনি সার্টিফাইড মেইল করবেন। ওটার পেছনের পৃষ্ঠা একটা অ্যাড্রেস আছে ওখানে, না হলে আপনি ভায়োলেশনে গেলেন। ওইটা কাইন্ডলি করবেন না, হ্যাঁ প্লিজ। আর এখানে আবার সোশ্যাল আছে, ওয়ার্ক পারমিট আছে, সবই আছে। এই সবইটা, কারণ আমি শুধু আপনার প্রতি কথা বলতেছি না, এই লাইনে বহু লোক সবার আছে। ক্ষেত্রে, মানে এটাই ছিল আজকে আমাদের এই আলোচনার জিনিসগুলা বিষয়। একটা টেম্পোরারি মেজর ছাড়া কিচ্ছু না। নিজেকে আগে মাইন্ডসেটটা করেন ওইভাবে করে যে আমি এখানে একটা বেনিফিটের জন্য আসছি, আমার জীবনের ভয় আছে, সেই কারণে আমি আসছি। এসে আমি আইন মানতেছি না, এটা কেমন দেখা যায়? একটু একটু হেল্প করেন ওদেরকেও, তাহলেই হয়। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছে। আসলে আমাদের আজকের এমন একটি আলোচনা যেটা ঘন্টার পর ঘন্টা করেও হয়তো আমরা শেষ করতে পারবো না, এবং এত প্রশ্ন থাকবে আমাদের দর্শকদের। যেহেতু সবাই যেটা বললেন যে প্যানিকের মধ্যে আছে, তো যেহেতু সময় দড়িতে বাঁধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান আমাদের শেষ করতে হচ্ছে। জনাব মীর মিজানুর রহমান, আপনাকে যে আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বললাম, দ্বিতীয় আরেকটি বিষয় এরা ছিল যে ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের অধ্যাদেশটায় হোঁচট খেলো, কী খেলো, সেটা আর আজকে আমরা আলোচনা করতে পারছি না। যেটুকু আমরা আলোচনা করেছি তার থেকে বোঝা যাচ্ছে যে প্রথমেই যে বিষয়টি আসবে, যারা অপরাধী আছে তাদের ভয়টা আরও বেশি, যাদের অপরাধ করেননি তাদের জন্য ভয়ের তেমন কোনো কারণেই। প্রথমেই যে গল্প দিয়ে শুরু করেছিলেন তিনি, সেটাই মুখ্য বিষয়। তো অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আপনার এই উপস্থিতি সত্যি আমরা ঋদ্ধ প্রাণিত। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যে কথাগুলো আমরা বলেছি, আইএসের ধরপাকড়ে বাংলাদেশ সহ বেশ কিছু গ্রেপ্তার, আসলে বিষয়টি যদিও শুনতে খুব খারাপ লাগে, যদিও আজকের আলোচক বলেছেন সেই বিষয়গুলো ব্যাখ্যাও করেছেন, আসলে তেমন ভয়ের কোনো কারণ নেই। এই কারণে বলছি যে যারা অন্যায় করি নাই, নিয়ম মেনে চলছি, সেক্ষেত্রে তাদের জন্য হয়তো অতটা সমস্যার কারণ হবে না। শুধুমাত্র যারা চুরি, ডাকাতি, বদমাইশি বা অন্যান্য যেটা রাষ্ট্রবিরোধী কাজের সঙ্গে জড়িত আছি বা আমরা যে যদি কেউ থেকে থাকি, তাদের জন্য একটু ভয়ের বিষয় থাকতে পারে, অন্যথায় তেমন ভয়ের কোনো কারণ হয়তো নেই। তো তারপরেও আজকের এই আলোচনা নিশ্চয়ই আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।